গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ বুধবার, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 3:50-এ। ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি, ব্যাগও গুছিয়ে নিয়েছি। আপনাদেরকে বাইরেটা একবার দেখাই। পুরো অন্ধকার, সূর্যি মামার এখনও দেখা মেলেনি। কিন্তু আমাকে বেরোতে হবে, আমার ট্রেন 5:25-এ। উত্তম আমাকে স্টেশনে ছেড়ে দেবে। ভাবছেন তো সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে কোথায় চললাম? বলি তাহলে আপনাদেরকে সে কথা। প্রত্যেক বছর আমরা আমাদের বিভাগের ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করে থাকি। এবছরে আমাদের বিভাগীয় মিটিংয়ে আজকের এই দিনটি নির্দিষ্ট করা হয়েছে। গন্তব্য মালদা গৌড়। পৌঁছে গেছি স্টেশনে। স্টেশনটা বেশ ফাঁকা, এত সকালে লোকজন নেই সেভাবে। চলে এসেছে ট্রেন, চেপেও গেছি। দেখতে পেলেন তো ট্রেনের কম্পার্টমেন্ট প্রায় ফাঁকা, 2-1 জন বসে আছে মাত্র। চলুন একটা জানলার ধার দেখে বসে পড়ি, যাতে হাওয়া না লাগে। আর এদিকে দেখুন, প্রত্যেকে শীতে গুটিসুটি মেরে বসে আছে। কেউ কেউ রাতের ঘুম পূরণ করে নিচ্ছে। আর এই হলো জলঙ্গির ব্রিজ। কি মায়াবী লাগছে না দেখতে? দূর ওই পূবের আকাশে লাল হয়ে সূর্যি মামা তার আগমন বার্তা জানাচ্ছে। বেথুয়া থেকে একজন চা বিক্রেতা উঠেছেন। একটু নিজেকে গরম করে নিয়ে নিলাম 1 কাপ চা। এবার প্রকৃতির এই সৌন্দর্য আর সকাল হতে দেখা এই শীতে বেশ কয়েকবার কলেজের সূত্রে আমার এই ভাগ্য হলো, তাহলে এত সকালে ঘুম থেকে উঠি না। যাই হোক, পৌঁছে গেছি বেলডাঙ্গা। চলুন এবার কলেজে যাব, ওখান থেকেই আমাদের বাস ছাড়বে। আমাদের ছাত্রছাত্রীদেরকে সময় দেওয়া হয়েছিল 6:30। আমরা জানি যে 8 ঘন্টা লাগবেই, 7টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। বেরিয়ে পড়েছি এখন গৌড়ের পথে। আমার বাড়ি থেকে মালদা গৌড়ের দূরত্ব 260 কিলোমিটার প্রায়। মালদা গৌড়ের যে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলি রয়েছে সেগুলি আজকে আমরা ঘুরে দেখব। সব মিলিয়ে আজকে আমি প্রায় 500 কিলোমিটার জার্নি করব। তবে এ নিয়ে আমার বিশেষ একটা মাথা ব্যথা নেই, কারণ জার্নি করতে আমার ভালোই লাগে, আমার কোনো অসুবিধা হয় না। আসলে এত জার্নি করি তো বডিটা সিজন হয়ে গেছে। একটু একটু করে বহরমপুর স্টেশন, গঙ্গার ব্রিজ সমস্ত কিছু পার করে আমাদের বাস ছুটে চলেছে। আমরা পলসন্ধ্যা পেরিয়ে এখন ফরাক্কার পথে। আর এনারা দুজন হলেন আমার ডিপার্টমেন্টের 2 স্যার, প্রসেনজিৎ স্যার আর অপূর্ব আমার জুনিয়র। এখন ঘড়িতে বাজে 10টা। আমরা সামনে কোথাও একটা দাঁড়াবো ভাবছি, সেখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নেব। ব্রেকফাস্টে রয়েছে 4টে করে পুরি, আলু মটরের তরকারি আর 2 রকমের 2টি মিষ্টি, এছাড়াও জলের বোতল আর প্রচুর শুকনো খাবার। আমরা ফরাক্কা ঢুকে গেছি, আর এই হলো ফরাক্কা ব্যারেজ। আপনারা জানেন 108টি গেট আছে। কি অপূর্ব লাগছে না? আর ওই দূরের বোর্ডটাকে দেখুন, অসম্ভব সুন্দর। এই ব্রিজের ওপর দিয়ে 2টি পথ, একটি সড়ক পথ 12 নম্বর জাতীয় সড়ক, আর একটি রেলপথ। আর এই হলো গঙ্গার বালি। কত বালি, জল নেমে গেছে, সাদা বালিতে ভর্তি। আর বেশিক্ষণের পথ বাকি নেই, আমরা প্রায় পৌঁছে গেছি। আমরা প্রথমে যাব আদিনা মসজিদ দেখতে। এটি মালদার পান্ডুয়াতে অবস্থিত। এই মসজিদটির ভেতরে পর্যটকদের ব্যাগ, জলের বোতল, বাইরের খাবার, ক্যামেরা, মোবাইল কিছুই নিয়ে যাওয়ার অনুমতি নেই। লোহার জালের ফাঁক দিয়ে যতটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি আপনাদের সাথে তাই শেয়ার করে নিলাম। এই মসজিদটি মধ্যযুগীয় সময়ে শুধু বাংলা নয়, সমগ্র দক্ষিণ এশিয়া উপমহাদেশের মধ্যে সবথেকে বড় মসজিদ ছিল। ইলিয়াস শাহের ছেলে সিকান্দার শাহ 1373 খ্রিস্টাব্দে এর পিছনের দেওয়ালে একটি খোদাই অনুসারে এটি তৈরি করেছিলেন। ইলিয়াস শাহী রাজবংশের 2য় সুলতান 1369 খ্রিস্টাব্দে নিজেকে আরব ও পারস্যের সুলতানদের মধ্যে সবচেয়ে নিখুঁত বলে ঘোষণা করেন। এটি একটি চতুর্ভুজাকার বিল্ডিং, যা ক্লোইস্টারের সমন্বয়ে গঠিত। এবার বলি সিকান্দার শাহ কেন মসজিদটি স্থাপন করেছিলেন। আসলে 1353 এবং 1359 সালে
দিল্লি সালতানাতকে 2 বার পরাজিত করেন। জয়লাভের এই আনন্দে এরপরে তিনি এই মসজিদ নির্মাণ করেন। সিরিয়ার রাজধানী দামেস্কের বড় মসজিদের অনুরূপ এর পরিকল্পনা। এই মসজিদটির আয়তন যদি বলি তাহলে উত্তর দক্ষিণে 524 ফুট লম্বা ও 322 ফুট চওড়া। এতে 260টি থাম ও 387টি গম্বুজ আছে। আর মসজিদের যে নকশাগুলি রয়েছে তা সবটাই ইটের ওপরে কাজ করা। আর এই নকশাগুলি হলো বাংলা, আরব, ফার্সি ও বাইজেন্টাইন স্থাপত্যের অন্তর্ভুক্ত। এখন ঘড়িতে বাজে 2:18। আমরা পারদেশি ধাবাতে এসেছি। এখানে আজকে আমরা মধ্যাহ্নভোজন করব। ধাবাটি 12 নম্বর জাতীয় সড়কের পাশেই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খোলামেলা। সব থেকে যেটি আমার ভালো লেগেছে তা হলো এই এন্ট্রান্সে এনাদের এই ভগবানের মূর্তি রয়েছেন, গণপতিজি আর বালাজি, আর রয়েছেন মা কালী। চলুন এবার ভেতরে যাই। ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা সকলে বসি, আর একসাথে আমাদের 55 জন। তবে সিটিং এরিয়া অনেক বড়, কোনো অসুবিধে নেই। আজকে আমাদের সকলের জন্য অর্ডার করা হয়েছে চিকেন থালি। থালিটা বেশ সুন্দর সাজানো গোছানো। থালিতে রয়েছে একটা নিরামিষ তরকারি, পালং শাক, ডাল, পাঁপড় ভাজা, বেগুনি, পনিরের তরকারি, 2 পিস করে চিকেন, টক দই, মিষ্টি। আর আমাকে চাটনি দিতে ভুলে গেছিল। আসলে এতগুলো থালি ওনাদের সাজাতেও একটু অসুবিধে, সেই জন্য আমাকে চাটনিটা ওনারা পরে দিয়ে গেছেন। দুপুরবেলায় ভীষণ খিদে পেয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে এরকম একটা ধাবাতে আমরা একদম কবজি ডুবিয়ে খেয়ে নিয়েছি। আজকের এই আয়োজনের কিন্তু কোনো ত্রুটি নেই, খুব ভালো আয়োজন। ছাত্রছাত্রীরা ভীষণ খুশি, কিন্তু এখনও আমাদের মেন যে আকর্ষণ গৌড়, সেখানেই যাওয়া বাকি রয়েছে। প্রায় বেলা পড়ে এসেছে, শীতের বেলা, খুব তাড়াতাড়ি সূর্যি মামা পাটে বসেন। তো আমরা এখন খেয়ে দিয়ে আর এখানে দেরি করব না, বেরিয়ে পড়ছি গৌড়ের উদ্দেশ্যে। আপনাদের মনে হতে পারে কারো কারো যে আমাদের বিষয় বা আমাদের বিভাগ হলো বাংলা বিভাগ, তাহলে আমরা কেন এই ঐতিহাসিক স্থানে শিক্ষামূলক ভ্রমণ করতে এসেছি? তার কারণ বলি, ইতিহাসের সাথে তো বাংলার ওতপ্রোত সম্পর্ক। বাংলার সংস্কৃতিকে কিন্তু ইতিহাসের মধ্যে আমরা খুঁজে পাই। এই প্রাচীন সংস্কৃতির খোঁজেই কিন্তু আমাদের আজকে এখানে আসা। আমাদের গৌড়ের প্রথম দর্শনীয় স্থান বড়সোনা মসজিদ। গৌড়ের স্থাপত্য কীর্তিগুলির মধ্যে এটি সবথেকে বড়। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এটি নির্মাণ করেন। যদিও তিনি নির্মাণ কার্য সম্পন্ন করে যেতে পারেননি, তার পুত্র সুলতান নাসির উদ্দিন শাহ বা নুসরাত শাহ 1526 সালে এই কাজ সম্পন্ন করেন। এই যে 12 দুয়ারি বা বড়সোনা মসজিদ, এর উচ্চতা হলো 20 ফুট, আর দৈর্ঘ্য 168 ফুট ও প্রস্থ 76 ফুট। ঐতিহাসিক স্থানে গেলে একবার এই স্থাপত্যগুলিকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। সেই সময়ের মানুষগুলোর স্পর্শ যেন অনুভব করতে পারি। আর এখন এই যে ফ্রেম দেখলেন, এটি হলো আমাদের বিভাগের নবরত্নের ফ্রেম। আমাদের বিভাগের 9 জন অধ্যাপক অধ্যাপিকা। আপনাদের সাথে একদিন সকলের পরিচয় করিয়ে দেব। পরন্ত বেলায় এই মসজিদ যেন আরও সুন্দর। ইতিহাস যেন এর প্রত্যেকটি কোনায় কোনায়, প্রত্যেকটি ইটের পাঁজরে লেখা রয়েছে। প্রতিটি দর্শনীয় স্থানে যে ব্লু কালারের বোর্ডে সেই সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে, তা আমি শেয়ার করেছি, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আর এই যে দেখছেন, এটি হলো দাখিল দরওয়াজা। এটি গৌড় দুর্গে প্রবেশের প্রধান দ্বার। এটি 60 ফুট উঁচু ও 73 ফুট চওড়া। এই দরজাটি এত ছোট ছোট ইট ও পাথর দিয়ে তৈরি করেছিলেন সম্ভবত সুলতান রুকুদ্দিন বা বারবাক শাহ। ভিতরের যে পথটি বেশ চওড়া, ওখান দিয়ে হাতি অনায়াসেই দরজার ভিতরে প্রবেশ করতে পারত সেই সময়। এই দরজার দুপাশ থেকে তোপ ধ্বনি করে সুলতান ও ঊর্ধ্বতন রাজপুরুষদের সম্মান প্রদর্শন করা হতো। তাই এই দরজার আরেক নাম হলো সিলামি দরওয়াজা। সেই মধ্যযুগ, কোন সময় না, কত পুরনো, আজ প্রায় 800-900 বছর পরেও দাঁড়িয়ে রয়েছে নিজের স্বমহিমায়।
মানুষগুলো নেই, তাদের কীর্তি রয়ে গেছে। আর আমরা অবাক হয়ে দেখছি এই অত্যাধুনিক টেকনোলজির যুগেও আমরা কিন্তু কখনোই আমাদের ইতিহাসকে ভুলে যাই না, যাবও না। ইতিহাস আমাদের আগামী দিনকে আরও সুন্দর করে তুলেছে। ইতিহাস থেকেই তো আমরা শিক্ষা নিচ্ছি প্রতিনিয়ত। দূরে সূর্যটাকে দেখলেন? গৌড় দুর্গে প্রবেশের এটি হলো সবথেকে বড় দরজা। আর এখানে পরিবেশ এত সুন্দর, এত নিরিবিলি, মনে হচ্ছে শান্তিতে একটু বসে থাকি কিছুক্ষণ। কিন্তু সময় নেই, আমাদের বেরোতে হবে, অনেকখানি পথ যেতে হবে তো। গৌড় সম্পর্কে আপনারা সকলেই জানেন, তবুও আমি আরও একবার কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। গৌড় বাংলার এককালীন রাজধানী, অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর, যার অবস্থান বর্তমান ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে। এটি লক্ষণাবতী বা লখনৌতি নামেও পরিচিত। প্রাচীন এই দুর্গনগরীর অধিকাংশ পড়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলায়, এবং কিছু অংশ পড়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। শহরটির অবস্থান ছিল গঙ্গা নদীর পূর্ব পাড়ে। তবে গঙ্গা নদীর বর্তমান প্রবাহ গৌড়ের ধ্বংসাবশেষ থেকে অনেক দূরে। আর এটি হলো কদম রসুল মসজিদ। লুকোচুরি ফটক বা দরওয়াজা দিয়ে গৌড় দুর্গে ঢোকার পর ডান দিকে রয়েছে এই কদম রসুল সৌধ। এখানে রয়েছে হজরত মোহাম্মদের পদচিহ্ন, যেটা সুদূর আরব থেকে পীর শাহ জালাল ইয়েমেনি এনেছিলেন পান্ডুয়ার বড় দরগায়। সেখান থেকে সুলতান আলাউদ্দিন হুসেন শাহ এটিকে নিয়ে আসেন গৌড় দুর্গে। তার পুত্র সুলতান নসরত শাহ 1530 খ্রিস্টাব্দে একটি কোষ্ঠী পাথরের বেদির ওপর পদচিহ্নটি স্থাপন করেন এবং তার ওপর কদম রসুল সৌধ নির্মাণ করেন। আর এখন এসেছি চিকা মসজিদ দেখতে। এক গম্বুজ বিশিষ্ট এই স্থাপত্য 1450 খ্রিস্টাব্দে তৈরি করা হয়। পূর্বে এটি সম্ভবত সমাধিস্থল ছিল, তবে কথিত আছে যে সম্রাট হুসেন শাহ এটিকে কারাগার হিসেবে ব্যবহার করতেন। স্থাপত্যটির ভিতরের দেওয়ালে অনেক হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। ইতিহাস থেকে যে কটি তথ্য আমি নিয়েছি তার তথ্যসূত্র আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে আরও একবার দেখে নিতে পারেন। আর এদের দেখুন, এরা বলে দিচ্ছে ঘরে ফেরার সময় হয়েছে, ফিরতে হবে। চলুন তাহলে ফেরা যাক। গৌড় সম্পর্কে ছোট্টবেলায় ইতিহাসে পড়েছিলাম, আর এখন এই ভিডিওর সূত্রে অনেকটা পড়াশোনা করা হলো। এই জন্য ইউটিউবকে অনেক ধন্যবাদ। আর আপনাদের কেমন লাগলো আজকের ব্লগ আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এখন রাতের ফরাক্কা ব্রিজের ওপর দিয়ে ছুটে চলেছে আমাদের বাস, গন্তব্য বেলডাঙা। আজ আসি, শুভরাত্রি।